ওয়াসিম সাহেব উমায়েরকে বসতে বলে তাদের জন্য স্টাফকে 2 কাপ কফি দিতে বললেন। স্টাফটিও কোনো প্রকার বাক্য ব্যয় না করে মাথা নিচু করেই তাদের জন্য কফি বানাতে চলে গেলেন। ওয়াসিম মাহমুদ চোখের চশমাটা খুলে সেইটা পকেটের থেকে রুমাল বের করে মুছে আবার চোখে পড়লেন। তারপর একটু নড়ে চড়ে কথা সাজিয়ে নিলেন। এবার উমায়ের দিকে তাকিয়ে বললেন, এসব কি শুনছো উমাইর? তুমি কি ধরে নিয়েছো? মেয়েটাকে ধরেই ছাড়বে? এতক্ষণ উমায়ে তার বাবার দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তার কার্যকলাপ দেখছিল। সে যেন জানতো এমনটাই তিনি বলবেন, তাই খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, ধরবো তো অবশ্যই, কিন্তু ছাড়বো কি বলতে পারছি না। তার এমন কথায় ওয়াসিম মাহমুদ খুবই হতাশ হলেন। সে কি আর এমনি বলে যে এই ছেলের একটা ঘাড়ের রগ বেঁকা? এবার তিনি কণ্ঠে দৃঢ়তা এনে গাম্ভীর্যের সঙ্গে বললেন, এইসব বাদ দিয়ে আগামীকাল থেকে তুমি কে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিইও পদে জয়েন করছো তাই জানি। এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। আর যা হবার হয়ে গিয়েছে, এসব বাদ দাও। তার এমন কথায় উমায়ের দাঁড়িয়ে পড়ল। বজ্র গম্ভীর কণ্ঠে দৃঢ়তার সাথে রাগ মিশিয়ে বলল, আপনি কি জানেন না সে আমার জীবনে কে ছিল? আর তার এমন অবস্থার জন্য যে দায়ী তাকে ছেড়ে দিতে বলছেন? কখনো না। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তো নাই। তাকে তো খুব শীঘ্রই ধরব। আর আপনাকে আমার অফিসে জয়েন করা নিয়ে চিন্তা করা লাগবে না। আগামীকাল থেকে আমি জয়েন করছি। বলে সিঁড়ি দিয়ে গটগট করে হেঁটে তার রুমে চলে গেল। উমায়ের চলে যাওয়ার পানে তাকিয়ে ওয়াসিম মাহমুদ একটা দীর্ঘশ্বাস ফেললেন। শুধু সামনের দিক কি হবে তা দেখার পালা। নভেম্বর মাস বিদায় নিয়ে ডিসেম্বরে মাসে আজ 15 দিন। বছরের শেষ মাস, আর মাত্র কয়েকদিন বাদে নতুন এক বছরের আগমন। এই মাসে চারদিকে একটা উৎসবমুখর পরিবেশ হয়ে ওঠে। ডিসেম্বর মাসে ছোটদের বার্ষিক পরীক্ষা শেষে ছুটিতে ঘোরাঘুরির সময়। আবার রাস্তায় আশেপাশে কেউ কেউ পিঠাপুলি বানাতে ব্যস্ত। চায়ের দোকানে বড়দের নানা ধরনের কথার সাথে আড্ডা দেওয়া। আবার কেউ এই শীতের ছুটিতে কে কোথায় ঘুরতে যাবে সেই নিয়ে চিন্তা। এই মাসের দিনগুলো যেন খুব দ্রুতই চলে যায়। এই নিয়ে কত মানুষের কত অভিমান। এই কয়েকদিন সময়ের সাথে সাথে তটিনীর জীবনে অনেক পরিবর্তন এসেছে। সেই দিনই দীপার সাথে কথা বলার পরের দিনই বাসা চেঞ্জ করেছে। আর বাসাটা শহরের মধ্যে হওয়ায় বাসা ভাড়া একটু বেশি হলেও তার এদিকে বেশ উপকার হয়েছে। টিউশনি শেষে রাত হয়ে গেল তেমন কোনো ভয় থাকে না। আর না তো বেশি সময় লাগে বাসায় যেতে। তারপর তার আসল পরিচয়ও সামিয়াকে বলেছে। সামিয়া তো তার কাছে তটিনীর পরিচয় লুকানো নিয়ে 2 দিন কথা বলাই ও বন্ধ করে দিয়েছিল। যে তাকে কি সে একটু ভরসা করে না? কিন্তু সে আর বেশি দিন সে রাগ করে ধরে রাখতে পারেনি। তটিনী ঠিকই তাকে মানিয়ে নিয়েছিল। তারপর সামিয়ার কাছে তার সমস্যার কথা বলে, সাথে সাহায্যও চায়। সামিয়াও এক কথায় রাজি হয়ে যায়। পরে তটিনীর আর সামিয়ার প্রিন্সিপালের কাছ থেকে তার পরিচয় লুকাতে সাহায্য চায়, যে তিনি যেন বলেন যে সে এই কলেজে ভর্তি হয়নি। প্রিন্সিপাল প্রথমে রাজি না হলেও সামিয়া আর তটিনীর অনেক অনুরোধে মানতে বাধ্য হয়। যেহেতু সামিয়ার বাবা তার ক্লোজ ফ্রেন্ড, তাই তাদের সাথে তার ভালো সম্পর্ক, তাই আরও শুনল। তারপর সে উমায়ের অ্যাসিস্ট্যান্টকে বলে তাদের কলেজেও এই নামের কোনো মেয়ে ভর্তি হয়নি। উমায়ের এই কথা জানার পর তেমন কিছু বলেনি। সে যেহেতু নতুন তাদের অফিসে জয়েন করেছে, তাই বর্তমানে সেও অনেক ব্যস্ত আছে। তাই বলে যে হাল ছেড়ে দিয়েছে তা নয়। সে বর্তমানে তার কাজগুলো গুছিয়ে নিচ্ছে। অনিদ্রিতা ক্যাফেতে কাজ করে। এখন তেমন কেউ না থাকায় একটু বিশ্রাম নিতে বসলো। তার বসার একটু পরেই সেখানে দিবা উপস্থিত হলো। সামিয়া তার আসল পরিচয় জানে। সে এখন সামিয়াকেও বলতো না, কিন্তু প্রিন্সিপালের সাথে যেহেতু তার ভালো একটা সম্পর্ক, তাই সাহায্যের জন্য জানানো। দিবা তার পাশে এসে বলল, আগামী 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদের ভার্সিটিতে বড় মেলা বসবে, তাই আমি যাব, সাথে তুমিও যাচ্ছ? তটিনী কপাল কুঁচকে বলল, না 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 আপু, আপনিই যান। অকারণ আবার যাওয়ার কি দরকার? কোনো দরকারের প্রয়োজন নেই। তুমি আসার পর তো তেমন কোনো ঘোরাঘুরির সময়ও পাইনি, তাই হয়নি। কাল না হয় দুটোই হবে। কিন্তু আপু ছুটি। দীপা একটু হেসে বলল, সেটা নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না। আমি সেই ব্যবস্থা করেই তোমাকে বলতে আসলাম। ম্যানেজারের কাছ থেকে মাত্রই ছুটি নিয়ে আসলাম।
উমায়ের ক্লান্ত শরীরে কায়সার মঞ্জিলে গাড়ি নিয়ে প্রবেশ করল। এই কয়দিন সব কাজ ঠিকমতো নিজের আয়ত্তে আনতে অনেক পরিশ্রম করতে হয়েছে তার। উমায়েররা প্রথম থেকেই উচ্চবিত্ত পরিবার না থাকলেও তার দাদার ছিল অনেক সম্পত্তি, সেখান থেকে তার বাবার একা হওয়ায় সব তারই হয়। তারপর সে নিজের একার হাতে সব সামলিয়ে এত দূর পর্যন্ত আসতে পেরেছে। উমায়ের বড় হওয়ার পর তার বাবার কাছে সাহায্য করলেও সে নিজে একা কিছু করতে চায়, তাই অফিসে বসতে চায়নি। কিন্তু ওয়াসিম মাহমুদের এক কথা, সে এই বাড়ির একমাত্র ছেলে, সে ছাড়া এত কিছু কে দেখবে? সাথে তার বয়স বাড়ছে, তাই তিনি চান উমায়ের তাদের অফিসে বসুক, সাথে সে নিজে আলাদা কিছু করতে চাইলে করতে পারে, এতে তার কোনো অসুবিধা নেই। এতে উমায়ের প্রথমে রাজি না হলেও পরে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। সে তার আলাদা কিছু করার পর অফিসে জয়েন হতে চেয়েছিল, কিন্তু ওয়াসিম মাহমুদ শুনলে তো। উমায়ের গার্ডকে তার গাড়ি পার্ক করতে বলে সে গটগট পায়ে হাঁটতে হাঁটতে তার রুমে চলে গেল। রুমে যাওয়ার আগে অবশ্য লিভিং রুমে বসে থাকা ওয়াসিম মাহমুদের সঙ্গে কথা বলে তবেই গেল। ওয়াসিম মাহমুদ বেশ খুশি হলেন তার ছেলের এমন পরিশ্রম করতে দেখে। তিনি প্রথমে খুব চিন্তা করতেন যে সে যেই জায়গায় আসতে পেরেছে এটা তার ছেলে ধরে রাখতে পারবে তো, নাকি ধ্বংস করে ফেলবে। কিন্তু এখন সে আর ওইসব ভাবে না। তিনি জানেন তার থেকেও তার ছেলে বেশি বুদ্ধিমান, কিন্তু সে এক জায়গায় খুবই হতাশ। ছেলে তার যেমন বুদ্ধিমান, রাগ তেমন আকাশ সমান। উমায়ের তার রুমে এসে আগে এত শীতেও শাওয়ার নিল। তার মনে হলো ময়লার সাথে যেন ক্লান্তিও ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। তারপর কিছুক্ষণ শাওয়ার নেওয়ার পর টি শার্ট আর ট্রাউজার পরে বের হলো। এর মধ্যে এক স্টাফ তাকে নিচে খেতে যাওয়ার জন্য বলে গেল, সাথে এটাও জানালো যে তার বাবা তার জন্য অপেক্ষা করছে। উমায়ের আর ওয়াসিম মাহমুদ নিচে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে, আর ওয়াসিম মাহমুদের ব্যবসা বিষয় নিয়ে টুকটাক এটা সেটা জিজ্ঞাসা করছেন উমায়ের, সেই তার জবাব দিচ্ছে। সে সারা পৃথিবীর মানুষের কাছে রকচটা রাগী স্বভাবের হলেও সে যে তার বাবা আর একজনকে অনেক ভালোবাসে, সেটা প্রকাশ না করলেও ওয়াসিম মাহমুদ তা জানেন। কাউকে ভালোবাসলে মুখে প্রকাশ করার প্রয়োজন পড়ে না, তাদের ব্যবহারের মধ্যে তা প্রকাশ পায়। ওয়াসিম মাহমুদের খাওয়া শেষ হয়ে গেলে সে উমায়ের খাওয়া শেষে হওয়ার অপেক্ষা করল। তারপর যখন দেখলো উমায়ের খাওয়া শেষ হয়ে গেছে, তখন তিনি গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করা মতো করে নিয়ে বললেন, কাল ভাবছিলাম তাকে দেখতে যাব হসপিটালে। উমায়ের খাওয়া শেষে তার রুমে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার বাবার কথা শুনে থেমে গেল। অতঃপর সে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, আচ্ছা। তার এই কথা শুনে ওয়াসিম মাহমুদ তার পরের কথাটা বললেন, আমি চাই তুমিও আমার সাথে চলো। মুহূর্তে উমায়ের চোয়াল শক্ত হয়ে গেল। সে গম্ভীর্যপূর্ণ কণ্ঠে হিসিয়ে বলল, তার এই অবস্থার জন্য যে দায়ী তাকে ধরে শাস্তি না দেওয়ার আগ পর্যন্ত আমি তার সামনে যাব না। ওয়াসিম মাহমুদ জানতেন তিনি এই উত্তরই পাবেন, তারপরও বললেন, কবে যে সব ঠিক হবে তিনি শুধু এখন এটাই ভেবে দীর্ঘশ্বাস ফেললেন। উমায়ের আর এক সেকেন্ডও দাঁড়ালো না, সে চলে গেল গটগট পায়ে তার রুমে। উমায়ের রুমে এসে কাউচের উপর থেকে ফোন হাতে নেয় ল্যাথকে কল দেওয়ার জন্য। তার আগেই দেখে ল্যাথ তাকে 11 বার কল দিয়েছে। সে কল ব্যাক করতে যাবে, তার আগে আবারও কল বেজে ওঠে। সে আর দেরি না করে সাথে সাথে কল রিসিভ করে। তার কল ধরার সাথে ওপাশ থেকে ল্যাথের উচ্ছ্বাসিত কণ্ঠের কথা ভেসে আসে, হ্যালো বস, ভালো একটা খবর আছে। উমায়ের গম্ভীর কণ্ঠে জানতে চাইলো। কি খবর? ল্যাথ বলতে শুরু করলো, সেদিন সেই মেয়ের বাসায় ছবি না পেলেও আপনার কথা মতো তার মায়ের ফোন নাম্বার হ্যাক করা হয়েছিল। এই কয়দিন একটা নাম্বার থেকে তাকে প্রায় অনেকক্ষণ ধরে কথা বলা দেখা যায়। আমি লোকেশন ট্র্যাকিং করে দেখেছি, এটা শহরের দেখাচ্ছে। আর এতক্ষণ কথা বলার মতো আরো শহরে তাদের তেমন কোনো আত্মীয় নাই। এটা যে তার মেয়ের, এটা কোনো সন্দেহ নাই। উমায় তার কথা শুনে বাঁকা হাসলো। তারপর ল্যাথকে তার কি করতে হবে সেই কাজ বুঝিয়ে দিয়ে কল কাটলো। মোবাইলটা আবার কাউচের উপর রেখে 2 হাত ট্রাউজারের পকেটে রেখে বাঁকা হেসে বলল, খুব হয়েছে লুকোচুরি, এবার সামনে আসার পালা, তারপর তো হবে আসল খেলা। বলে ঠোঁট দিয়ে শীষ বাজাতে বাজাতে ব্যালকনির দিকে গেল। তার এই শীষ বাজানো যেন অশুভ লক্ষণ প্রকাশ করছে। সাধারণ কোনো মানুষ এই শীষের শব্দে গা হিম হয়ে যাওয়া অবস্থা হবে নিশ্চিত। এই নিশতি রাতে এমন শীষ বাজানোই যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। একটা অন্ধকার রুম যার কোনো জানালা নাই,
আছে শুধু একটি মাত্র দরজা, যা মানুষ যাতায়াত করার জন্য। সেই ঘরে টিপ টিপ করে জ্বলছে একটা লাইট, আর যার আবছা আলোয় দেখা যাচ্ছে একটা রমণী হাত বাঁধা, সাথে মুখে টেপ লাগানো, অচেতন অগোচর অবস্থায় চেয়ারে বাঁধা। সুন্দর করে পরা গায়ের কালো রঙের হালকা সিল্ক শাড়িটা আর তেমন সুন্দরভাবে নেই। পরিপাটি করে সুন্দরভাবে পিঠ সমান চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর এসে পড়েছে, যার জন্য চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এমন সময় সেই রুমে শীষ বাজাতে বাজাতে প্রবেশ করে উমাইর। তার পিছে আছে দুইটা বডিগার্ড, তাদের মধ্যে একজনের হাতে আছে বালতি, যাতে পানি না, শুধু পানি না, বরফ মেশানো পানি। বালতি হাতে থাকা বডিগার্ডের দিকে তাকিয়ে তাকে চোখের ইশারা করতে দেরি হলেও তার হাতে থাকা বরফ মেশানো পানি সেই রমণীর গায়ে ফেলতে দেরি হলো না। একে তো ডিসেম্বরের মাসে হাড় কাঁপানো শীত, আবার বরফ মেশানো পানি। রমণীর সাথে সাথে চেতনা ফিরলেও যেন সে ঠান্ডায় জমে যেতে শুরু করলো। উমাইর ল্যাদকে আদেশের স্বরে বলল, তুই নিশ্চিত এসে মেয়ে? তোর জাহান্নাম জীবনে প্রবেশ করা স্বাগতম। তারপর আবার এক টান দিয়ে ধোয়ার কুণ্ডলি ছাড়লো বাতাসে। চোখে একরাশ তাচ্ছিল্য নিয়ে সামনের মেয়েটির দিকে তাকিয়ে একপাশে বাঁকা হাসলো। মিস অনিদ্রিতা ওরফে তটনি। রাত প্রায় 10টা, আর শীতের রাত 10টা বাজা মানে প্রায় মাঝরাত। একে তো গায়ে পাতলা সিল্কের শাড়ি, তার উপর বরফ মেশানো পানি গায়ে ছুঁড়ে ফেলায় তটিনীর সারা শরীর ভিজে গিয়েছে। তার মনে হচ্ছে সে আর কিছুক্ষণ এভাবে থাকলে শীতে ছিটকিয়ে মারা পড়বে নিশ্চিত। সে অনেক কষ্টে নিজের জায়গাটা বোঝার চেষ্টা করলো। যখন সে নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় দেখলো, তখন তার সারা শরীর আতঙ্কে কেঁপে উঠল। তারপর সে মনে করার চেষ্টা করলো তার সাথে ঠিক কী করা হয়েছে, আর সে ঠিক কোথায় ছিল। তারপর আস্তে আস্তে তার সব মনে পড়তে থাকলো। সে একটা সাধারণ স্কার্ট সেট পরে গলায় স্কার্ফ ঝুলিয়ে রেডি হয়ে থাকলেও দিবা এসে তাকে এমনভাবে গুছিয়ে থাকায় কিছু বলে না, কারণ সে পরে বুঝতে পেরেছিল যে অনিদ্রিতা পরার মতো শাড়ি নেই। তাই সে নতুন একটা সাধারণ কালো সিল্ক শাড়ি কিনে নিয়ে আসার সময় অনিদ্রিতা তা দিলে সে নিতে চায় না, কিন্তু দিবা তাকে জোর করে পরিয়ে দেয়। তারপর সে সাজিয়ে দিতে চাইলে অনিদ্রিতা সাজে না, শুধু ঠোঁটে হালকা লিপজেল দেয়। তার চোখে কাজল দিলে চোখের চারপাশ ছড়িয়ে যায় বলে দিতে না চাইলেও দিবার জোড়াজুড়িতে দিতে হয়। এতেও যেন গোল গোল হলুদ ফর্সা চেহারায় অনেক সুন্দর মানিয়ে ছিল, সাথে শাড়িটাও। দিবা তো তার চোখের কাজল তার কানের নিচে দিয়ে এটাও বলেছিল কারো নজর না লাগুক। তারপর তারা বেরিয়ে যায়। তারপর সারাদিন ঘোরাঘুরি করে তটিনীও আজ অনেক সুন্দর মুহূর্ত কাটায়। তারপর সন্ধ্যায় নামতে শুরু করলে তারা বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর তারা দুজনে দুই দিক চলে যায়। দিবা তাকে আগিয়ে দিতে চাইলেও সে বলে কাছেই তো বাসা, তার প্রয়োজন নেই। দিবা না শুনতে চাইলেও সে জোর করে পাঠিয়ে দেয়। তারপর সে যখন হাঁটতে হাঁটতে বাসায় আসছিল, তখন হঠাৎই তার পাশে একটা গাড়ি চলতে শুরু করে। সে এটা দেখে দ্রুত পা চালিয়ে বাসায় যেতে থাকে। তারপর সে যখন জনমানবহীন রাস্তায় চলে আসে, তখন সে আতঙ্কে পড়ে যায়। তার সাথে সাথেই চলন্ত গাড়ির দরজা খুলে একটা বলিষ্ঠ বডিগার্ড টাইপের লোক তাকে গাড়িতে ছো মেরে তুলে নেয়। সে কিছু বুঝে ওঠার আগে তার মুখে রুমাল চেপে ধরে। তারপর সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে একসময় জ্ঞান হারিয়ে ফেলে। তটিনীর এখনো এমন ঝিমাচ্ছে দেখে উমাইর ল্যাদকে চোখের ইশারা করে। ল্যাদ সাথে সাথে আরো এক বালতি বরফ মেশানো পানি নিয়ে আসে। তারপর তটিনীর কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয়বারের মতো ঠান্ডা পানি গায়ে পড়ে। এবার যেন তার সহ্যের সীমা অতিক্রম করল। সে এবার পিটপিট করে চোখ মেলে সামনে তাকালো। সজীব মুহূর্তে উমাইর সিগারেট এক টান দিয়ে সেটা তটনির দিকে ধোঁয়া ছুড়ল। এতে দুজনের চোখে চোখ পড়ল, আর তটনি উমাইরকে দেখে যা বুঝার বুঝে গেল। সাথে তার দিকে ধোঁয়া ছাড়ার নিঃশব্দ আটকে আসছে। তার মুখে টেপ থাকায় কিছু বলতে গেলেও কোনো শব্দ বের হলো না, শুধু গোঙানি ছাড়া। ল্যাদ তার মুখের টেপটা খুলে দিল। খুলে দেওয়ার সাথে সাথে অনিদ্রিতা জোরে জোরে শ্বাস নিতে থাকলো, সাথে কাঁপুনি তো আছেই। নির্বিকার ভঙ্গিতে বসে উমায়ের তার এই অবস্থা দেখতে থাকলো। তার দুই ঠোঁটের মাঝে জ্বলন্ত সিগারেট দুই আঙ্গুলের মাঝে নিয়ে ধোঁয়া উড়িয়ে পুনরায় ঠোঁটের মাঝে নিচ্ছে, যেন সামনে খুব সুন্দর একটা দৃশ্য দেখানো হচ্ছে, যা দেখে সে সিগারেট খেতে খেতে উপভোগ করছে। তারপর সে তটিনীর দিকে থেকে বজ্রগম্ভীর কণ্ঠে বলে ওঠে,
বলেছিলাম না, যেদিন সত্য জানতে পারবো সেদিন কিন্তু তোর জীবনের সাথে কি কি ঘটবে তা আমি নিজে নিশ্চিতভাবে বলতে পারছি না। এই কথা শুনে তটিনী উমায়ের দিকে তাকালো, কিন্তু উমায়ের কৃষ্ণ গহ্বরের ন্যায় ওই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। চোখ সরিয়ে নিল। সে তো জানতো যে সে একদিন ঠিকই ধরা পড়বে, কিন্তু এত তাড়াতাড়ি সেটা বুঝতে পারেনি। আর একটা কথা, তাকে কি মাত্র ওইটার জন্যই খুঁজছে, নাকি এর পেছনে বড় কোনো কারণ আছে, তা সে বুঝতে পারল না। তাই উমায়েরকে জিজ্ঞাসা করল, আমাকে এখানে কেন ধরে আনা হয়েছে? তার এই কথার উমায়ের গায়ে যেন কেউ আগুন ধরিয়ে দিল। কৃষ্ণ গহ্বরের ন্যায় চোখ জোড়া আস্তে আস্তে আগুনের ফুলকিতে পরিণত হলো। সাথে তার শক্ত হাত মুঠো করায় মাংসপেশিগুলো যেন ফুলে ফেপে কালো শার্ট ভেদ করে বের হয়ে আসতে চাইল। এত শীতেও এ বান্দার কি শীত লাগে না? গন্ডারের চামড়া গায়ে হয়তো ভেবে নিল তটিনী। তারপর সামান্য এ কথায় উমায়ের রেগে যাওয়ায় কারণ বুঝতে পারল না। তটিনী মনে মনে সে একটু ঢোক গিলল আর ভেবে নিল আজ তার জীবনের খাতা এখানেই হয়তো সমাপ্তি ঘোষণা করবে। কিন্তু তার এই ভাবনায় এক বালতি পানি ঢেলে একটু পরেই উমায়ের তা ভুল প্রমাণ করল। উমায়ের তার এমন কথায় তার ছেলের সাথে সিরিয়াসলি তুই জানিস না তোকে এখানে কেন আনা হয়েছে? বলল। তটিনী সত্যি বুঝতে পারছে না। তাদের মতো এত বড়লোক মানুষ সামান্য ওই কারণে কি তাকে এখানে ধরে আনা? উত্তর খুঁজে পেল না, তাই বলল, আমি সত্যি বুঝতে পারছি না। আর যদি ওইটার জন্যই আমাকে শাস্তি দিতে চান তো আমাকে সময় দেন, আমি পরিশোধ করে দিব। তার এই কথায় উমায়ের আগুনে যেন ঘি ঢালার মতো অবস্থা হলো। এবার আর উমায়ের নিজেকে স্থির রাখতে পারল না। এমনি তার রাগ সবসময় নাকের ডগায় থাকে। তটিনী কিছু বুঝে ওঠার আগেই তার ডান গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ল। তটিনীর এমনি সারাদিন কিছু খাওয়া নেই। বাইরে দিবার সাথে শুধু বিকালের দিকে ফুচকা আর আইসক্রিম খেয়েছিল। আবার শীতের জন্য শরীর নিস্তেজ হয়ে আসছিল। তার উপর এমন দাবাং মার্কা হাতের থাপ্পড়। তটিনীর মনে হচ্ছে তার সাথে এই পৃথিবীর সবকিছু ঘটছে। সাথে ডান গালটা এমন ভাবে জ্বলছে যেন ধোঁয়া বের হচ্ছে। সাথে ঠোঁটটা কেমন জ্বলুনি অনুভব করলো। তটিনী বুঝতে পারলো যে তার ঠোঁট কেটে গিয়েছে। এর মাঝে উমায়ের বজ্রপাতের ন্যায় গর্জন তার শ্রবণ কেন্দ্রীয় প্রবেশ করে। তোর কি মনে হয় সামান্য ওইটার জন্য এই কায়সার উমায়ের দাগ কি তোর পেছনে পড়ে থাকবে? ওর থেকে কয়েক গুণ টাকা আমরা এতিম পথিকদের জন্য দান করে থাকি। উমায়ের এর কথায় তটিনী ছড়িয়ে যাওয়া কাজল চোখে পানিতে টলমল করে উঠল। তবে কষ্টে না, অপমানে। তার ওই টলটল চোখ দেখে যেন উমায়ের এক ফোঁটাও দয়ামায়া জন্মালো না। তটিনী থরথর কেঁপে রাগান্বিত কণ্ঠে বলে উঠল। বাকি কথাটা সম্পূর্ণ করতে পারল না, তার আগেই আরও এক থাপ্পড় পড়ল। তটিনী আর সহ্য করতে পারল না। এমন বলিষ্ঠ হাতের থাপ্পড় খেয়ে সহ্য করার মতো নাই। সে হু হু করে কেঁদে উঠল। উমায়ের তার বলিষ্ঠ শক্তপোক্ত হাত দিয়ে তটিনীর চোয়াল চেপে ধরল। তটিনীর মনে হচ্ছে মুখের হাড়গুলো ভেঙে গুঁড়ো হয়ে আসছে। সে ছটপট করতে থাকলো, কিন্তু হাত বাঁধা থাকায় উমায়েরকে বাধা দিতে পারল না। উমায়ের তার চোয়াল আরো একটু শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলে উঠল। তটিনীর দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, তবুও সে কোনো রকম অস্পষ্ট স্বরে বলে উঠল। উমায়ের তার এমন সাহস দেখে সহসাই হাত নরম হয়ে আসলো। তটিনী এক ঝটকায় তার মুখ ঘুরিয়ে সরিয়ে নিল। উমায়ের তখনও তটিনীর সাহস দেখে হতবাক। সে প্রথমেই বুঝতে পেরেছিল এই মেয়ে মুখের কথায় কখনোই ভয় পায় না। হঠাৎই উমায়ের তার প্যান্ট থেকে গুজে রাখা রিভলভারটা বের করলো। বাঁকা হেসে সেটাই তটিনীর দিকে তাক করলো। তটিনী শেষবারের মতো তার দোষটা জানতে চাইল, কিন্তু তার আগে উমায়ের রিভলভার ট্রিগার চেপে ধরল। তার সাথে সাথে একটা গুলি বের হলো আর তটিনীর বেঁধে রাখা চেয়ারটা ধপ করে নিচে পড়ে গেল। এখন সকাল প্রায় 8টা। চারদিকে কুয়াশা আচ্ছন্ন পরিবেশ। এখন সকাল 8টা বাজলেও তা বোঝার উপায় নেই। তটিনী পিটপিট করে তাকায়। সে বুঝতে পারল না সে কি মরে গিয়েছে নাকি জীবিত আছে। তারপর ভালো করে চারদিকে তাকালো। কাল যে রুমে ছিল সেই রুমের মতোই আরও একটা রুম আছে, তবে এইটার এক কোনায় ছোট একটা ওয়াশরুম আছে। আবার তখন তার হাত বাঁধা থাকলেও এখন নেই। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর সাথে সাথেই পড়ে যেতে নিলে চেয়ার ধরে ফেলল। তারপর সে বুঝতে পারল যে কাল দুর্বলতার সাথে আতঙ্কের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিল। তার গায়ে কালকে সেই শাড়ি কিন্তু সারা রাত গায়ে থাকায় শুকিয়ে গিয়েছে প্রায়। সে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। তার কিছুক্ষণ পর তখনকার দুইটা বডিগার্ডের মধ্যে একজন
তার রুমে দরজা খুলে ঢুকলো। তার হাতে কিছু প্রয়োজনীয় জিনিস, তার জন্য কয় সেট জামা, শুকনো খাবার আর একটা শাল। এগুলা দিয়েই সে বের হয়ে গেল। তটিনী তাকে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি কি করেছি সেইটা না হয় বলেন। কিন্তু ল্যাত কোনো কিছুই বলল না। সে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। আর তটিনী বুঝলো উমাইর ছাড়া তার উত্তর পাবে না। সে শাড়ি পাল্টিয়ে ওখান থেকে এক সেট জামা পরে গায়ে শাল জড়ালো আর উমাইরের অপেক্ষা করতে থাকলো। অনিদ্রিতা উমাইরের অপেক্ষা করতে করতে রুমে পায়চারি করতে থাকলো আর কয়েক মাস আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে থাকলো। কয়েক মাস আগে তটিনী গ্রামে থাকতে তার বাসায় একদিন তাদের প্রতিবেশী গ্রাম থেকে একজন পরিচিত দাদি তার নাতনির পড়ানোর জন্য বলে। তাদের বাড়ি থেকে বেশ ভালোই দূর হলেও তটিনী রাজি হয়ে যায়। এতে করে বাবার কাছ থেকে টাকা চাইতে হবে না আর নিজের খরচটাও কিছুটা হাতে থাকবে। তবে একটা জিনিস তাকে বেশ অস্বস্তিতে ফেলতো, তা হচ্ছে অয়ন। চেয়ারম্যানের ছেলে, দুর্দান্ত স্বভাব, গ্রামের সবাই তাকে এড়িয়ে চলত। সে প্রায় তটিনীকে বিরক্ত করত, কখনো সরাসরি কখনো তার বন্ধুদের নিয়ে। সেদিনও অন্য দিনের মতো পড়াশোনা শেষ করে ফিরছিল তটিনী, কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল। সন্ধ্যার আলো আধারিতে পথটা আরও শুনশান মনে হচ্ছিল। নিরিবিলি পথ দিয়ে দ্রুত পা চালিয়ে যাচ্ছিল সে, কিন্তু হঠাৎই পেছনে কানে এলো চেনা পরিচিত কণ্ঠস্বর। পেছনে না ঘুরে বুঝতে পারলো এটা অয়ন। তার সঙ্গে আরও কয়েকজন ছেলে। হাসাহাসি, কটূক্তি, ঠাট্টা সব মিলিয়ে একটা অসহ্য পরিবেশ তৈরি করে তারা তার দিকে এগিয়ে আসছিল। তটিনী গা শিউরে উঠল, তবু কোনোভাবে না দেখার ভান করে এগিয়ে যেতে লাগলো। কিন্তু হঠাৎ তখনই অয়ন আরও এক ধাপ বাড়িয়ে দিল। এক ঝটকায় তার ওড়না ধরে টান দিল সে। তটিনীর ধমনীতে যেন আগুন জ্বলে উঠল। এতদিনের সব অপমান, ঘৃণা, ভয় একসঙ্গে বিস্ফোরিত হলো। মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎই পেছন ফিরে দাঁড়ালো সে। কোনো দ্বিধা না করে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল অয়নের গালে ঠাস। চারপাশে বাতাসে কেঁপে উঠল যেন। অয়ন হতবম্ব হয়ে গেল। তার চোখ বিস্ফোরিত, গাল লাল হয়ে উঠেছে মুহূর্তে। আশেপাশের ছেলেরাও থ হয়ে দাঁড়িয়ে গেল। কেউই কোনোদিন কল্পনা করেনি কেউ কখনো এই ছেলেটার গায়ে হাত তুলবে, কিন্তু তটিনী পেরেছে। তটিনীর নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছিল, কিন্তু চোখে ছিল ভয়হীন আগুন। সে এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে এগিয়ে গেল নিজের বাড়ির দিকে, কিন্তু মাথা উঁচু রেখেই। কিন্তু অয়নকে থাপ্পড় মারাটা যেন তটিনীর জীবনের কাল হয়ে দাঁড়ায়। অয়ন রেগে অগ্নিরূপ ধারণ করে বলে ওঠে, শাহালি, এতদিন তোর খুব দেমাগ দেখিয়েছিস, আজ তোর দেমাগ কিভাবে ছুটাই তুই দেখ। বলে তটিনীর হাত খপ করে ধরে অয়ন তাকে টেনে নিয়ে যেতে থাকে। সে জোর করে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু অয়নের চোখ শক্ত, হাতের বাঁধন এত সহজে ভাঙার নয়। পথচারীরা এই দৃশ্য দেখে খানিক থমকে দাঁড়ালেও কেউ কিছু বলার সাহস করল না। কেউ কেবল কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল, কেউ আবার নির্বিকার ভাবে পাশ কাটিয়ে চলে গেল। ঠিক তখনই রাস্তার পাশ দিয়ে ধীর গতিতে চলা কালো রঙের বিলাসবহুল গাড়ি থেমে গেল। দরজা খুলে নামলেন এক 70 ঊর্ধ্ব ভদ্রলোক। বয়স হলেও তার সুঠাম দেহের গঠন আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে যেন বয়সের ভার চাপেনি একটুও। দুধ সাদা চুল, মুখে গম্ভীর অথচ দৃঢ় অভিব্যক্তি। পরনের অভিজাত পোশাক যা তার উচ্চবিত্ত অবস্থানের স্পষ্ট প্রমাণ বহন করছিল। ভদ্রলোক তটিনীর কান্না ভেজা চোখের দিকে এক ঝলক তাকিয়ে আবার চোখ ফেরালেন অয়নের দিকে। এই ছেলে, কি হয়েছে? অভদ্র ছেলে, মেয়েটার হাত ছাড়ো। এই বুড়ো, তুই কে রে? এই শালির সাথে তোর কোনো সম্পর্ক আছে? নাই তো। যা, এবার তুই তোর রাস্তায় ফোট, যা। অয়ন বলে আবার যে তটিনীর হাত ধরতে যাবে, তখনই সে ভদ্রলোক তার ডান গালে সজোরে থাপ্পড় মারে। এতে অয়নের হ্যাংলা পাতলা শরীরটা এমন থাপ্পড়ে যেন সহ্য করতে পারল না। ধপাস করে নিচে পড়ে গেল। অয়নের মনে হলো এই বুড়োর বয়স হলেও গায়ের শক্তি যেন একটুও কমেনি। সে ভদ্রলোক তটিনীকে তার গাড়িতে উঠতে বলল। তটিনী দ্বিধায় পড়ে কি করবে যখন ভেবে পাচ্ছিল না, তখনই শুনতে পায়, ভয়ের কিছু নেই মেয়ে, তুমি আমাকে তোমার নিজের দাদুর মনের মতো করতে পারো। অতঃপর তটিনী আর কোনো কিছু না ভেবে তার গাড়িতে উঠে বসে, আর সেই ভদ্রলোকের অয়নের শাসানোর কথাগুলো শুনতে পায়। আমার নাতি কায়সার উমাইর ত্যাগী যদি জানতে পারে যে তার দাদু কায়সার উমাইর মাহমুদ, ওর এর সাথে কেউ তুই তাকালি তো দূরের কথা, গলা উঁচু করে কথা বলেছে, তাহলে সে তার ধর থেকে গলাটাই আলাদা করে দেবে বলেছে। আর কখনো যে তুমি তোমার এই মেয়ের আশেপাশে না দেখি। তটিনী মনে মনে একবার শুধু নামটা উচ্চারণ করে, কায়সার উমাইর তাগি।
তারপর সে বুঝতে পারে এ কোনো পাওয়ারফুল মানুষ হবে হয়তো। এরপর ভদ্রলোকটি গাড়িতে উঠে বসে, ড্রাইভারকে গাড়ি চালাতে বলে। আর তটনির কাছে তার বাসার কোথায় জিজ্ঞাসা করলে তটনি তার বাসা আর 5 মিনিট গেলেই সামনের রাস্তা পাশে বলে দেয়। এর মধ্যে তাদের দুজনের সাথে টুকটাক কথা হয়, সাথে তটনির ব্যবহার তিনি মুগ্ধ হয়। কিন্তু আজ যেন তটনির ভাগ্য অন্য কিছু লেখা ছিল। সে বাসার সামনে গেলে দেখতে পায় তাদের বাড়ির রাস্তার সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সাথে পাড়া প্রতিবেশীর কিছু কিছু মানুষ উকি দিয়ে দেখছে যে কি হচ্ছে বাড়ির মধ্যে। সে গাড়ি থেকে হুড়মুড় করে নেমে বাসায় যেতে থাকে। সাথে এত মানুষের ভিড় দেখে কায়সার ওমরান মাহমুদও তার পিছে পিছে যেতে থাকে। গাড়ির ড্রাইভার মানা করলেও তা সে শোনে না। তারপরও ড্রাইভার তাকে বলল, স্যার, ছোট স্যার জানতে পারলে কিন্তু অনেক রাগ করবেন, প্লিজ বাসায় চলেন। এর মধ্যে তার একবার কল দেওয়া হয়ে গিয়েছে। আজ গার্ডদের ওর সাথে নিলেন না, তিনিও এই নিয়ে চিন্তিত। কিন্তু কে শোনে কার কথা? কাইসার বংশের রক্ত বলে কথা। তারা কি আর অন্যদের কথা শোনার বান্দা? তারা চলে তাদের মর্জি মতো। তটেনি তাদের টিনের চালের সাথে ইট দিয়ে গাঁথা বাড়িতে প্রবেশ করে। দেখে ইট সিমেন্ট দিয়ে প্লাস্টার করা বারান্দায় বসে তার মা কান্না করছে। সাথে তার প্রতিবন্ধী ভাই এক জায়গায় তার মার কান্না করতে দেখে ঠোঁট ফুলিয়ে টলমলে চোখে তার দিকে তাকিয়ে আছে। তারপর চারিদিকে ভালো করে তাকিয়ে দেখে তার বাবা সাফায়েত শেখ মাথা নিচু করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। সাথে ঠানের পাতানো চেয়ারে কয়েকটা ভদ্রলোক বসে আছে। তটিনী এখনো বুঝতে পারছে না কি হয়েছে। তারপর তার মা আশুরা বেগম তাকে দেখে কান্না করতে করতে এসে তাকে জড়িয়ে ধরে বলে ওঠে, মারে, আমাদের কি সর্বনাশ হয়ে গেল রে। বলে কান্নায় ভেঙে পড়ে। তারপর মেয়েকে ছেড়ে দিয়ে বলে, তোর বাবা নাকি কোনো নতুন ব্যবসা শুরু করেছিল এদের কাছ থেকে সুদে টাকা ধার নিয়ে। এখন সেই ব্যবসা আবার লস করেছে। আগে না হয় জমি জায়গা ছিল, বিক্রি করে শোধ করেছি। এইবার মনে হয় এই বাড়িটির শেষ সম্বলটুকু বিক্রি করে দিতে হবে। কিন্তু এই প্রতিবন্ধী ছেলে নিয়ে আমরা সবাই কোথায় উঠব? বলে তিনি কান্না করতে করতে বসে পড়লেন। তটিনী দিশেহারা হয়ে বসে পড়ল বারান্দার এক কোণে। বাতাসে ভেসে আসছিল বিকালের আজানের সুর, কিন্তু তার মনে তখন ঝড় বইছে। চোখ দুটো ক্লান্ত, মনে হাজারো দুশ্চিন্তা। এই বাড়িটি বিক্রি করে দিলে তারা কোথায় যাবে, কি করবে? আশ্রয়হীন হয়ে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো পথ কি খোলা থাকবে? তার বাবারা 3 ভাই, কিন্তু কেউই তেমন কোনো খোঁজ নেয় না। সংসারে ব্যস্ততায় তারা হয়তো ভুলেই গেছে যে তাদের একটা ছোট ভাই আছে, যার স্ত্রী সন্তান অনিশ্চয়তার মাঝে দিন কাটাচ্ছে। খোঁজ নেওয়ার প্রয়োজনও হয়তো তারা অনুভব করে না। হয়তো তাদের কাছে রক্তের সম্পর্কের চেয়ে বেশি মূল্যবান টাকা পয়সা। আর তার মায়ের পরিবারও তেমন সুবিধাজনক অবস্থানে নেই। এক ভাই এক বোন। ভাইটা বছর খানেক আগে চলে গেছে না ফেরার দেশে। তার পরিবারও টানাটানির সংসার চালাতেই হিমশিম খাচ্ছে। তাহলে এখন তাদের দেখবে কে? তটিনীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। দিশেহারা মন নিয়ে ভবিষ্যতের অনিশ্চয়তা যখন তাকে গ্রাস করে ফেলছিল, ঠিক তখনই পাশ থেকে ভেসে এলো এক দৃঢ় কণ্ঠস্বর, আমি করব সাহায্য। কত টাকা পাও? স্যার, এরা কি আপনাদের কোনো আত্মীয় হয় বা চেনা পরিচিত? বর্তমানে কিছু হয় না, তবে ভবিষ্যতে হবে। তারা বুঝতে না পারে জিজ্ঞাসা দৃষ্টিতে ওমরান সাহেবের দিকে তাকায়, সাথে তটিনীরাও। তারা কেউ এই কথার মানে বুঝতে পারছে না। কায়সার ওমরান মাহমুদ তটিনীর বাবা সাফায়েত শেখের দিকে গেলেন। তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, আপনার মেয়েটা আমার অনেক পছন্দ হয়েছে। তাকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই। এতে আপনার কোনো আপত্তি আছে? তার এমন কথায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়ল। আর তটিনী তো আকাশ থেকে পড়ল। সে যেন নিজের কানেও বিশ্বাস করতে পারছে না যে সে এই মুহূর্তে যা শুনলো তার সত্যি নাকি মিথ্যা। শেষ পর্যন্ত তাকে এই মুরব্বীর সাথে বিয়ে করা লাগবে, যতই দেখতে সুন্দর হোক আর বড়লোক ভেবেই তটিনীর হাত পাত ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করল। তাদের এমন হতবাক হওয়া দেখে তিনি গলা খাকারি দিয়ে পরিষ্কার করে নিলেন। তার কথার ভুল মানে যে বের করেছে এরা, তার তীক্ষ্ণ মস্তিষ্ক বুঝতে পারল। তিনি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমি আমার ঘরের বউ এর কথা বলেছি, আমার না। আর আমার ঘরের বিয়ে যদি মতো একজনই আছে, সে হলো আমার নাতি কায়সার ওমাইর ত্যাগী। তার এমন কথা শুনে তো সাফায়েত শেখ চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হলেন। তিনি কায়সার পরিবার সম্পর্কে ভালোই জানেন, তাই তিনি সাথে সাথেই খুশি মনে উত্তর দিলেন, আপনাদের পরিবারে আমাদের মতো সাধারণ ঘরের মেয়ে বউ হয়ে যাবে, এ তো অনেক ভাগ্যের ব্যাপার। এতে আমার কোনো আপত্তি নেই।
বিয়ের মতো এমন গুরুত্বপূর্ণ বিষয়ে তটিনী তার বাবার কথায় রাজি হয় না। তটিনী জানে বিয়ে মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু তাই বলে শুধুমাত্র বাবার কথায় মাথা ঝাঁকিয়ে রাজি হয়ে যাবে সেটা সে কখনোই মেনে নিতে পারবে না। বিয়ে মানে তো শুধু একসঙ্গে থাকা নয়, নতুন জীবনের শুরু, নতুন সম্পর্ক, নতুন দায়িত্ব। অথচ যে পরিবারের সম্পর্কে তার কোনো ধারণাই নেই, তাদের ঘরের বউ হয়ে যাওয়া এটা কি করে সম্ভব? তার হৃদয়ে দোলাচল চলছে। সে কি সেখানে মানিয়ে নিতে পারবে? ওরা কি তাকে মেনে নেবে? এত বড় লোকের পরিবেশে, আড়ম্বর আর আভিজাত্যের মাঝে তার মতো সাধারণ পরিবারে মেয়ে কি সত্যি সুখ হবে? অজানা এক শঙ্কায় তটিনীর বুক কেঁপে ওঠে। সিদ্ধান্ত নিতে গিয়ে সে অনুভব করে নিজের ভবিষ্যৎ নিয়ে তাকে নিজেকেই ভাবতে হবে। তাই সে স্থির করে আপাতত তিনি চলে গেলে তারপর বাবাকে জানাবে নিজের সিদ্ধান্ত। তারপর কায়সার ওমরান মাহমুদ পাওনাদারকে চেক লিখে দিল। তারা আর দেরি করল না, সাথে সাথে চলে গেল। আর ওমরান মাহমুদ তটিনীকে বললেন, ধরে নাও এটা তোমার মুখ দেখার উপহার ছিল। তটিনী কিছু বলে না, শুধু মনে মনে দিব্যি করে নিল সে যখন টাকা ইনকাম করবে তখন সে এই টাকা ফেরত দিয়ে দেবে। কিন্তু বিপত্তি ঘটল তখন যখন তিনি বললেন এই সপ্তাহের মধ্যে সে তটিনীকে তাদের ঘরের বউ করে নেওয়ার জন্য আসবে। তারপর তিনি চলে গেলেন। সাফায়েত শেখ তাকে বসতে বললেও সে বসে না। সে জানায় তার এমনই অনেক দেরি হয়ে গেছে, এখন বসলে আরো দেরি হবে। তারা আত্মীয় হতে যাচ্ছে, তখন না হয় একসাথে বসে সময় কাটাবেন বলে তিনি চলে যান। তটিনী ভাবতে ভাবতে কখনের সাথে হেলান দিয়ে বসে পড়েছিল, টেরি পায়নি। চিন্তার ভারে ক্লান্ত মন একসময় ঘুমের আঁচলে ঢলে পড়েছিল, কিন্তু হঠাৎ দরজা খোলার শব্দে তার নিদ্রা ছিন্ন হলো। চোখ মেলে তাকাতে দেখলো এক দীর্ঘকায় পুরুষ দাঁড়িয়ে আছে। 6 ফুট কি তার 1 ইঞ্চি কম হবে। গায়ে কালো জ্যাকেট, সাথে ড্যানিম প্যান্ট, জিম করা সুঠাম শরীর, দৃঢ় ভঙ্গি, সব মিলিয়ে বেশ নজর কাড়া। কিন্তু তটিনীর দৃষ্টিতে সে সুপুরুষ নয়। হ্যাঁ, আকর্ষণীয় নিঃসন্দেহে, কিন্তু এমন নিষ্ঠুর খুনি পুরুষ কখনো সুপুরুষ হতে পারে না। তটিনীর ছোটখাটো নরম গোলগাল শরীরটি তার তুলনায় যেন কতটাই ক্ষুদ্র, প্রায় বুক সমান উচ্চতা হবে। তার সামনে দাঁড়ালে তার ভাবনার মাঝে উমায়ের চুপচাপ এগিয়ে এসে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তটিনী আতকে উঠে সামান্য পিছিয়ে যায়, দেওয়ালের সঙ্গে আরো মিশে যেতে চায়। অজানা আশঙ্কায় বুক ধকপক করে ওঠে তার। উমায়ের তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকে নিবদ্ধ, আর তটিনী অনুভব করে তার নিঃশ্বাস মুহূর্তে অস্থির হয়ে উঠছে। উমায়ের তটিনীকে এমন করতে দেখে বাঁকা হেসে বলে ওঠে, যে উমায়ের তাকিয়ে মেয়ের এক নজর শুধু দেখার জন্য মরিয়া হয়ে ওঠে, সেখানে তুই আমাকে দেখে আরো দূরে সরে যাচ্ছিস। আই লাইক ইট। তার এমন কথায় তটিনী কিছু বলে না, সে ওইভাবেই বসে থাকে। এটা দেখে উমায়ের এবার শীতল কণ্ঠে বলল, তোকে আমি তখন ইচ্ছে করলে কিন্তু মারতে পারতাম, কিন্তু কেন মারানি জানিস? তটিনী কিছু বলে না, শুধু জিজ্ঞাসার দৃষ্টিতে তাকায়। এটা দেখে উমায়ের উঠে পড়ে, রুমে পায়চারি করতে করতে চেয়ারে বসে, অতঃপর তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে হাসকি স্বরে বলে ওঠে, এত সহজে তো তোকে মৃত্যু দেব না, তোকে আমি তেলে তেলে শেষ করব। বিশেষ কর তোর জীবনটা জাহান্নামের মতো অনুভব করবে। তারপর চেয়ারেও ছেড়ে উঠে এসে উমায়ের আবার তটিনীর সামনে বসে তার চিবুকে হাত দিয়ে মাথাটা উঁচু করে ধরে, নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, তুই তো আমাকে বিয়ে করবি না, তাহলে এত লুকোচুরি? চল এবার বিয়ের পর না হয় পরের গেমটা শুরু করে। তার এমন কথায় তটিনী তার হাত ঝাড়া মেরে সরিয়ে ফেলে দেয়। তার যত খারাপ অবস্থায় করুক, সে তো এই অমানুষের সাথে কখনো বিয়ের মতো একটা বন্ধনে আবদ্ধ হবে না। তারপর তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তোর মতো জানোয়ারের সাথে বিয়ে করার থেকে মরে যাওয়া ভালো। তার বলতে দেরি হলেও তার ডান গালে তৃতীয়বারের মতো উমায়ের শক্তপোক্ত হাতের চর পড়তে দেরি হয়নি। কাল সারাদিন কিছু খাওয়া নাই, আবার আজ সকালে থেকে না খাওয়ার জন্য দুর্বল, আবার গতকাল রাতে থাপ্পড় মারায় সে ব্যথায় আছে। তার উপর এখন ব্যথা জায়গায় ব্যথা। তটিনী আর সহ্য করতে পারল না, এবার হু হু করে কেঁদে উঠল। উমায়ের তার গলা চেপে ধরল, তার যেন রাগ কমার বদলে আরো বাড়ছে। একে তো তার সাথে চোখ গরম করে কথা বলা, তার উপর গালি দেওয়া, সব মিলিয়ে ভয়ঙ্কর এক কাজ করে ফেলেছে এই মেয়েটা। উমায়ের তার গলা আরো শক্ত করে চেপে ধরে বজ্রপাতের ন্যায় গর্জন করে বলে উঠল, যেখানে বড় বড় নেতা ব্যবসায়ীরা আমার সাথে কথা বলতে চেয়ে শতবার ভাবে, আর সেখানে তুই চুনোপুটি হয়ে আমার সাথে চোখ গরম করে গালাগালি করিস। বলেছিলাম না এত সাহস ভালো না? তোর এই সাহস না করে দিতে পারলে আমার নামও কায়সার উমায়ের থাকবে না। একে তো তটিনীর শ্বাসকষ্টের সমস্যা আছে ছোটবেলা থেকে, তখন বেশি সমস্যা না থাকলেও বড় হওয়ার সাথে যেন তার রোগটাও বড় হয়েছে। কাল সারা রাত ভিজার সাথে ঠান্ডা পানি
আবার এখন এমন গলা চেপে ধরার পর চোয়াল চেপে ধরায় ঠিক মতো শ্বাস নিতে পারছে না। অল্প কিছুক্ষণের মধ্যেই তার চোখ উল্টিয়ে আসলো। এটা দেখে উমায়ের অনেক কষ্টে নিজের রাগকে কন্ট্রোলে আনতে তটনির গাল ছেড়ে দেওয়ালে পাঞ্চ করল। তারপর রুমের দরজা খুলে বের হয়ে গেল। যাওয়ার আগে অবশ্য দরজাটা দিতে ভোলেনি। তটনিকে তো সে এত সহজে মৃত্যু দেবে না, মরে যাওয়া ভালো, আর সে তো তার সাথে ভালো কিছু হতে দেবে না। এটা ভেবেই উমায়ের বাঁকা হাসলো। তারপর প্যান্টের পকেট থেকে ফোন বের করে তার অ্যাসিস্ট্যান্ট নাভিদকে কল দিল। দিয়ে কিছু কথা বলে কল কেটে ফোনটা আবার পকেটে রেখে দিল। তারপর বন্ধ দরজার দিকে একবার তাকিয়ে নজর সরিয়ে নিয়ে নিচে চলে গেল। উমার চলে যেতেই তটনি কাশতে কাশতে ফ্লোরে শুয়ে পড়ল আর চোখে বুঝে জোরে শ্বাস নিতে লাগলো। সাথে দু চোখের কোনা দিয়ে পানি কান গড়িয়ে যেতে লাগলো। সে যখন বাড়ি থেকে পালিয়ে এই অচেনা শহরে নতুন এসেছিল তখনও এতটা অসহায় লাগেনি যতটা তার আজ লাগছে। তারপর সে আবার ভাবতে থাকলো সেদিন উমায়ের দাদা কায়সার ওমরান মাহমুদ তাদের বাসা থেকে চলে আসার পর সে কিছুক্ষণ পর তার বাবার রুমে যায় তার সাথে কথা বলতে। তটনি সাফায়েত শেখকে জানায় যে সে এখন বিয়ে করতে চায় না। সে পড়াশোনা করে তার বাবা মা আর প্রতিবন্ধী ভাইকে চাকরি পেলে তাদের দেখাশোনা করবে, সে ছাড়া তাদেরকে কে দেখবে। আর এত বড় লোক জায়গায় সে বিয়ে করতে চায় না। কিন্তু তার এমন কথা শুনে সাফায়েত শেখ তাচ্ছিল্যভাবে বলেছিলেন, তোর আমাদের দেখাশোনা করা লাগবে না, বিয়ের পর তোর জামাই আমাদের দেখবে। এত বড়লোক জায়গায় কি এমনি বিয়ে দিচ্ছি? আর মেয়ে মানুষ এত পড়ালেখা করে কি হবে? তোর সাথে যারা পড়তো এই গ্রামে তাদের অনেকেরই বিয়ে হয়ে গেছে। আর চাকরি কি মুখের কথা যে বললাম আর হয়ে গেল? তখন দেখা গেল আমও গেল, সাথে আঠিও গেল। আমি আর কোনো কথা শুনে যাচ্ছি না। এই বিয়ে হবে মানে হবে। তটনি বলার মতো তখন আর কোনো ভাষা খুঁজে না পাওয়ায় টলমলে চোখ আর এক বুক ভরা বেদনা নিয়ে রুম থেকে বের হয়। দরজা থেকে বের হওয়ার পর দেখে তার মাও টলমলে চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। সে কিছু বলে না, শুধু মুচকি হাসি দিয়ে তার রুমে চলে যায়। তারপর সে তার রুমে যেয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয়। আর এটাই ভাবে যে তার কি এখন টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া লাগবে। কি বেদনার ছিল সেই মুহূর্তটুকু, এটাই ভাবে। কিন্তু তার এমন বেদনা ভরা মুখ তার পরম মমতাময়ী মা সহ্য করতে পারেনি। তাই তো সে আজ তার সাহায্যে এখানে আসতে পেরেছে। কিন্তু কষ্ট তার পিছু ছাড়লো কই, এতে যেন আরো বাড়লো। তার এই জীবনে শুধু একটাই চাওয়া ছিল, সে বড় হয়ে কিছু একটা করবে। তারপর সে তার মা আর ভাইকে তার কাছে রাখবে, তাদের দেখাশোনা করবে। কিন্তু নিয়তি যেন সবসময় তার বিপরীতে চলছে ভালোবাসে। তটনি একবার তার মাকে জিজ্ঞাসা করেছিল, এত কষ্টের পরেও কি করে পড়ে আছো এই সংসারে? তখন তার কথায় আশুরা বেগম উত্তর দিয়েছিলেন, মেয়েদের মায়া এমন এক জিনিস, তারা যখন কোনো কিছুর উপর মায়ায় পড়ে যায় তখন তারা কষ্টকেও ভালোবাসা মনে করে। একটু থেমে তিনি এক বুক দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, তা না হলে এই জগৎ সংসারে কি এত সংসার দেখা যেত? আমার থেকেও কত মেয়ে আছে যারা হাজারো কষ্ট, নির্যাতন, অত্যাচার সহ্য করে বছরের পর বছর, এমনও আছে যুগের পর যুগ দাঁত কামড়ে পড়ে আছে, কারণ তারা এখন তার মাঝেই সুখ খুঁজে পায়। তারপর তটনিকে জড়িয়ে ধরে কপালে ভালোবেসে চুমু খেয়ে টলমলে চোখে বলেছিলেন, আর আমার তো দুইটা হীরার টুকরা আছে এই সংসারে, আমি চলে গেলে তাদের দেখবে কে? তটনি অপলক চোখে তাকিয়েছিল তার মায়ের মুখের দিকে। সেই টলমলে চোখের হাসির মাঝে যেন শত কষ্ট লুকিয়েছিল, কিন্তু মায়ের মুখে অদ্ভুত এক প্রশান্তি। এই হাসির আড়ালে কত দীর্ঘশ্বাস, কত না পাওয়া, কত অপূর্ণতার বেদনা। সেসব তটনি ছোটবেলা থেকেই দেখে এসেছে। বিয়ে নামের এই সামাজিক বন্ধন তার কাছে এক অজানা ভয়ের প্রতিচ্ছবি, কারণ সে বড় হয়েছে মায়ের নিঃশব্দ যন্ত্রণার সাক্ষী হয়ে। সংসারের প্রতিদিনের টানাপোড়েনের মায়ের চুপচাপ সয়ে নেওয়া সবই তার শৈশবের অবিচ্ছেদ্য অংশ। তাই বিয়ের কথা উঠলেই তার ভেতরে অদ্ভুত এক আতঙ্ক কাজ করে। তটনি যখন মায়ের চোখের দিকে তাকায় তখন সেখানে সে দেখে হতাশার গভীর ছায়া, হাজারো না পাওয়ার গ্লানি। সে চোখ যেন এক নীরব আর্তনাদ, যা কিছুই না বলে এত কিছু বলে দেয়। তখন তটনির বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কিন্তু যখন তার মা হাসে, সেই হাসিতে যেন সারা পৃথিবীর আলোয় ভরে যায়। মনে হয় এক নিমিষে সব দুঃখ ধুয়ে যায়, সব দুঃখ স্মৃতি কোথায় হারিয়ে যায়। কারো হাসিতে যে এতটা প্রশান্তি লুকিয়ে থাকতে পারে, এতটা উষ্ণতা থাকতে পারে, তা তটনি হয়তো কখনো বুঝতো না, যদি না সে মায়ের মুখের সে হাসি দেখতে পেত।
তটিনীর মার কথা মনে পড়ায় সে উঠে বসে ফোন খুঁজতে থাকে। তার মা অসুস্থ, সে না বললেও তার কথা শুনে সে বুঝতে পেরেছিল। আশরা বেগম প্রতিদিন 1 মিনিট হলেও কল দিয়ে তটিনীর খোঁজ নেয়। এখন যদি কল দেয়, সে না ধরলে চিন্তা করবে। সে তার মার সুখ না দিতে পারুক, কিন্তু কখনো তার মাকে তার জন্য দুঃখে ফেলতে চায় না। অনেক খুঁজেও যখন ফোন পেল না, তখন হতাশ হয়ে বসে পড়ল। তারপর সে অনুভব করলো তার এখন খাওয়া প্রয়োজন। এইভাবে হার ছাড়লে হবে না, নিজেকে শক্ত রেখে লড়াই করতে হবে। মরলে মরবে, তবুও লড়াই করে মরবে। তটিনীর ল্যাথের রেখে যাওয়া খাবারের মধ্যে থেকে কিছু শুকনো খাবার খেল, পানি খাওয়ার মতো। তার খালি পেটে পানি খেলে গা গুলায়। সেটা রেখে দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। আর ক্লান্তির জন্য তার কয়েক মিনিটে ঘুম চলে আসলো। উমায়ের তটিনীর কাছে আসলো। রাত প্রায় তখন 9টা। তখন তটিনী উমায়ের অপেক্ষা করতে করতে নিচে পাতা ম্যাট্রেসের উপর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। দুপুরের দিকে তখন তটিনী ক্লান্তি থাকায় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুম ভেঙে গেলে দেখে তার সামনে এটা পাতা আছে, আর বুঝলো অতিরিক্ত ক্লান্তি থাকায় গভীর ঘুম চলে এসেছিল, যার জন্য সে টের পায়নি। আর তারাও নীরবে কাজ করে চলে গেছে। উমায়ের দরজা খুলে কোনো দিকে না তাকিয়ে সোজা তার দিকে নজর ফেলল, আর তটিনীকে গম্ভীর কণ্ঠে জানায়,